বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীদের আমার অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করব সেটি হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের তোমাদের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প। শিল্প অধ্যায়ের শুরুতেই আছে শিল্প কী। শিল্প হচ্ছে কোনো একটি দ্রব্য অর্থাৎ কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে যখন চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার যে প্রক্রিয়া তাকেই শিল্প বলা হয়ে থাকে। শিল্পের এই সংজ্ঞাটি তোমরা বইয়ের প্রথমেই পাবে। শিল্প অধ্যায়ে শিল্প কী এই সংজ্ঞাটি তোমরা মুখস্থ করে ফেলবে। শিল্প কী এরপরেই আছে তোমাদের শিল্পের শ্রেণীবিন্যাস। শিল্পের শ্রেণীবিন্যাসে করার আগেই আমাদের একটু জানতে হবে যে শিল্পনীতি, বাংলাদেশের শিল্পনীতি এ পর্যন্ত অর্থাৎ যুদ্ধের পরবর্তী সময়ে থেকে শুরু করে 2010 সালে সর্বশেষ শিল্পনীতি হয়েছে। মোট 60টি শিল্পনীতি প্রণয়ন করা হয়েছিল এবং সর্বশেষ 2010 সালে শিল্পনীতি প্রণয়ন করা হয়। শিল্পনীতি 2010 সাল অনুযায়ী শিল্পের শ্রেণীবিন্যাসকে অর্থাৎ শিল্পকে কয়েকটি শ্রেণীবিন্যাসে বিন্যস্ত করা যায়। আর শিল্পের শ্রেণীবিন্যাসে আমি যদি ধারাবাহিকভাবে বলি তাহলে প্রথমে আছে সবচেয়ে ছোট শিল্প হচ্ছে মাইক্রো শিল্প বা কুটির শিল্প। কুটির শিল্প, তারপর আছে অর্থাৎ এটাকে অতি ক্ষুদ্র শিল্প বলা হয়। তারপর আছে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, হাইটেক শিল্প, নিয়ন্ত্রিত শিল্প, রপ্তানিমুখী শিল্প, আমদানি বিকল্প শিল্প। এগুলি হচ্ছে শিল্পের শ্রেণীবিন্যাস। তোমরা শিল্পের শ্রেণীবিন্যাস এখানে তোমরা বইয়ে এই বিষয়গুলো পাবে। সেখানে শিল্পের শ্রেণীবিন্যাসে প্রথমে যেটা আছে যে অতি ক্ষুদ্র শিল্প অর্থাৎ কুটির শিল্পটাকে আমরা অনেকটাই মাইক্রো শিল্প বলতে পারি, কারণ এখানে যে শ্রমিকের সংখ্যা অর্থাৎ পরিবারের যে পারিবারিক যে সদস্যরা যারা থাকে তাদেরকে নিয়ে শিল্পটা গড়ে ওঠে। সেখানে শিল্পের যে বিষয়গুলো থাকে অর্থাৎ কাঁচামাল সহজলভ্য যে কাঁচামাল থাকে পারিবারিক পরিমণ্ডলে এবং স্বল্প পুঁজি নিয়ে এখানে 10 জনের ক্রম যে পরিবার সদস্য থাকে তাদেরকে শিল্প পরিচালিত হয়ে থাকে। কুটির শিল্পের পরে একটু যদি বলি এর চেয়ে একটু বড় শিল্পকে, সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পের শ্রমিকের সংখ্যা 10 জনের চেয়ে বেশি অর্থাৎ 24 জনের মতো হয়ে থাকে শ্রমিক সংখ্যা। আর এখানে শ্রমিকদের জন্য যে প্রতিস্থাপন ব্যয় মূলধন জন্য খরচ এখানে 50 লক্ষ টাকা থেকে তদূর্ধ্ব মূলধন নিয়োজিত থাকে অতি ক্ষুদ্র শিল্প। পরবর্তী যে ক্ষুদ্র শিল্প, সেখানে ক্ষুদ্র শিল্পের পরে হচ্ছে মাঝারি শিল্প। মাঝারি শিল্পের শ্রমিকের সংখ্যা হচ্ছে 24 জনের চেয়ে বেশি অর্থাৎ 24 জন যদি বলা হয় সেখানে আমরা ধরে নিব সেটা ক্ষুদ্র শিল্পের কথাই বলা হচ্ছে। আর ক্ষুদ্র শিল্পর চেয়ে বড় শিল্প হচ্ছে মাঝারি শিল্প। আর মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা 25 থেকে শুরু করে 230 জনে কম হয়ে থাকে, সেটা হচ্ছে মাঝারি শিল্প। আর মাঝারি শিল্পে এখানে মূলধনের পরিমাণ আরও বেশি হয়ে থাকে। আর মাঝারি শিল্পের পরে হচ্ছে বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প হচ্ছে যেখানে অনেক বেশি কাঁচামাল পরিবহন খরচ বাবদ অনেক ব্যয় এখানে সংকলন করা হয়ে থাকে, সেটা হচ্ছে বৃহৎ শিল্প। এছাড়া আরও শিল্প আছে যদি বলি আমরা যে রপ্তানিমুখী শিল্প। রপ্তানিমুখী অর্থাৎ কোনো দ্রব্য বিদেশে রপ্তানির উদ্দেশ্যে যে শিল্প গড়ে ওঠে, যে দ্রব্যগুলো দেশে তৈরি করার জন্য যে শিল্প গড়ে ওঠে অর্থাৎ যে দ্রব্যটি আমরা বিদেশের বাজারে বিক্রয় করে উদ্দেশ্যই হচ্ছে বিদেশে রপ্তানি করা, সেটাকে বলতে পারি আমরা রপ্তানিমুখী শিল্প। আর এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রপ্তানিমুখী শিল্পের সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প।
তৈরি পোশাক শিল্পটাকে আমরা পুরোপুরিটাই রপ্তানিমুখী শিল্প হিসেবে ধরে নিতে পারি। আর আমি বলে নেই সেখানে রপ্তানিমুখী শিল্পের যে তৈরি পোশাক শিল্প আর তৈরি পোশাক শিল্পের বাজার, যেহেতু বললামই তৈরি পোশাক শিল্প, সেখানে আর একটু বলি যে তৈরি পোশাক শিল্পের বাজার আমাদের মূলত আমাদের দেশের যে বাজার, সেখানে বেশিরভাগ বাজারটাই হয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে। এরপরে আছে নিয়ন্ত্রিত শিল্প, হাইটেক শিল্প। নিয়ন্ত্রিত শিল্প বলতে আমরা যদি বলি, নিয়ন্ত্রিত শিল্প সেখানে হচ্ছে যেসব শিল্প প্রাকৃতিক বা খনিজ সম্পদ ব্যবহার করে এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট, তাদেরকে নিয়ন্ত্রিত শিল্প বলা হয়ে থাকে। সংরক্ষিত শিল্প হচ্ছে সরকারি নির্দেশের মাধ্যমে যে সকল শিল্প জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল হিসাবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত, তাদেরকে সংরক্ষিত শিল্প বলা হয়ে থাকে। হাইটেক শিল্প, হাইটেক শিল্প বলতে বোঝায় জ্ঞান এবং পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব এবং আইটি বা গবেষণা ও উন্নয়ন নির্ভর শিল্পকে বোঝায়। এগুলি হচ্ছে শিল্পের শ্রেণীবিন্যাস। এই শিল্পের শ্রেণীবিন্যাসগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ শিল্পের শ্রেণীবিন্যাসের যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলোর প্রত্যেকটাই তোমাদের এক একটা জ্ঞানমূলক প্রশ্ন অথবা এমসিকিউতে তোমাদের বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, অর্থাৎ এগুলি প্রায় সময় এসে থাকে শিল্পের এই অধ্যায় থেকে। তো এই অধ্যায়ের যে শ্রেণীবিন্যাসগুলো আমি বলেছি তোমাদেরকে, এই শ্রেণীবিন্যাসগুলো প্রত্যেকটাই যে শ্রমিক সংখ্যা কোন শিল্পের, অর্থাৎ মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা কত এবং তার মূলধনের পরিমাণ কত, কুটির শিল্পের শ্রমিক সংখ্যা কত, মজুরি মূলধনের পরিমাণ কত, এগুলোর সংজ্ঞা, হাইটেক শিল্প সংজ্ঞা, নিয়ন্ত্রিত শিল্প, এই সবগুলো তোমাদেরকে ভালোভাবে বই থেকে মুখস্থ করে ফেলবে। আর তোমরা তো জানোই তোমাদের কোন বইটা তোমাদেরকে পড়ানো হয়, ডক্টর দিদারুজ্জামান। যারা বই কিনেছো এবং পড়ার অলরেডি তোমরা 2টি অধ্যায় তোমাদের কমপ্লিট হয়ে গেছে এর আগে, যে প্রথম অধ্যায়টা বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি যে অধ্যায়টা ছিল, তারপরে হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পটভূমি প্রথম অধ্যায়, আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের কৃষি। এই 2টা অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তোমাদের বাংলাদেশ শিল্প। সেই শিল্পের এই অধ্যায়গুলোর এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে। এবং আরও কিছু বিষয় আছে, যেমন পিপিপি অর্থাৎ PPP, তোমাদের বইয়ে আছে PPP তোমরা পাবে। সেখানে PPP মানে হচ্ছে পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব, এটাকে পিপিপি বলা হয়ে থাকে, অর্থাৎ PPP। এবং এটি হচ্ছে দেশের ভৌত অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে সরকারি ও বেসরকারি অর্থায়নে গৃহীত দীর্ঘমেয়াদী কৌশলগত ও লক্ষ্যভিত্তিক কার্য সম্পর্ক গড়ে তোলাকেই পিপিপি বলা হয়ে থাকে। আর এছাড়া তোমাদের আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে তোমাদের বইয়ে বিভিন্ন, যেমন বাংলাদেশের শিল্পের গুরুত্ব, বাংলাদেশ শিল্প কেন গুরুত্বপূর্ণ, কেন ভূমিকা পালন করে। কারণ একটি দেশের কৃষি, আমরা তো বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। কৃষির পাশাপাশি শিল্প কিন্তু আমাদের অনেক এগিয়ে এসেছে, অনেক উন্নয়ন সাধন করা হচ্ছে। কৃষিকে বাদ দিয়ে শিল্প যেমন পরিচালিত হতে পারে না, আবার শিল্প ছাড়াও কৃষি সম্পন্ন হচ্ছে না। কৃষির যে উপজাত বা কাঁচামাল দিয়েই কিন্তু বিভিন্ন শিল্পগুলো গড়ে ওঠে। তাহলে শিল্প অবশ্যই আমাদের একটি দেশের জন্য বা বাংলাদেশের জন্য শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে বাংলাদেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য, তোমাদের বইয়ে তোমরা পাবে শিল্প কাঠামোর কতগুলো বৈশিষ্ট্য আছে বইয়ে। এখানে প্রায় 15টার মতো তোমাদের পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো থেকে তোমরা 15টা পয়েন্ট তোমরা মুখস্থ করবে, পাশাপাশি শুধু পয়েন্ট বর্ণনা সহ 5 থেকে 7টি বর্ণনা সহ প্রথম দিকের 7টি পয়েন্ট তোমরা বর্ণনা সহ মুখস্থ করবে। এরপর আছে বাংলাদেশের শ্রেণীবিন্যাস, শিল্পের শ্রেণীবিন্যাস কথা বলেছি তোমাদেরকে। এরপরে আছে তোমাদের রপ্তানিমুখী শিল্প। তোমাদের একটু আগেই বলেছি যে রপ্তানিমুখী শিল্প কী। রপ্তানিমুখী শিল্প বলতে আমরা বুঝি যে রপ্তানি উদ্দেশ্যে যে শিল্পগুলো গড়ে ওঠে
সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলা হয়ে থাকে। আর রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব, বাংলাদেশে রপ্তানিমুখী শিল্পে কেন গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বর্ণনা করো, এরকম প্রশ্ন যদি আসে, তো রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব এখানে অনেকগুলো পয়েন্ট তোমাদের বইয়ে আছে। সেই পয়েন্টগুলো তোমরা বর্ণনা সহ পড়বে। সবগুলো বর্ণনা তো পড়ার প্রয়োজন নাই, এখান থেকে বর্ণনা প্রথম দিকের 5 থেকে 7টি বর্ণনা সহ পড়বে। আর যে পয়েন্টগুলো আছে সব পয়েন্টগুলোই তোমরা মুখস্থ রাখবে। আর বর্ণনা পয়েন্টগুলো পড়ে তোমরা অবশ্যই মুখস্থ করে না দেখে খাতায় লিখবে, কারণ তোমাদের বানানজনিত অনেক সমস্যা আছে। সেই বানানগুলো নির্ভুলতার জন্যই তোমাদের বানান প্রয়োজন, বানানগুলো পরিশুদ্ধ হওয়ার জন্য লেখার প্রয়োজন। আর তোমরা বানানগুলো পয়েন্টগুলো যখন লিখবে, লিখে আবার তোমরা বই দেখে চেক করবে যে বানানগুলো শুদ্ধ হয়েছে কিনা বা পয়েন্টগুলো নির্ভুল হয়েছে কিনা, সেটা একটু চেক করে দেখবে। এরপরে আছে রপ্তানিমুখী শিল্প। এবং বাংলাদেশে অনেক ধরনের ভারী শিল্প অর্থাৎ বৃহৎ শিল্প আছে। বৃহৎ শিল্প বলতে যে শিল্পগুলো ভারী শিল্প, যে শিল্পগুলো আছে সেগুলিকে মূলত বৃহৎ শিল্প বলা হয়ে থাকে। আর এগুলি হচ্ছে পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, এগুলো মূলত হচ্ছে আমাদের বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। আর এখানে এইগুলো চামড়া শিল্প, চা শিল্প, তারপর হচ্ছে পাট শিল্প, এই সবগুলো শিল্পেই তোমরা বইয়ে দেখবে যে সবগুলোর সমস্যা এবং সম্ভাবনা আছে। অর্থাৎ বাংলাদেশে পাট শিল্পের সমস্যাগুলো কী এবং এর সম্ভাবনা কতটুকু, অর্থাৎ ভবিষ্যতের সম্ভাবনা ভালো আমাদের কী দিকগুলো আছে, সেই বিষয়গুলো তোমাদের এখানে বইয়ে দেওয়া আছে। এগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই বৃহৎ শিল্পগুলো নিয়ে প্রতিটা বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি তোমাদেরকে, যে বিষয়গুলো বাংলাদেশের শিল্প অধ্যায়ের প্রথম দিকের এই অধ্যায়ের সেইগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে বাসায়। আমি আবারও তোমাদের বলছি যে তোমাদের আজকে বাংলাদেশের শিল্প অধ্যায়ে যা যা বিষয়গুলো তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে শিল্প কী, অর্থাৎ শিল্পের সংজ্ঞা, শিল্প কাঠামো কী, শিল্পের শ্রেণীবিন্যাস এবং শিল্পের শ্রেণীবিন্যাসে বিভিন্ন ভাগগুলো, যেটা হাইটেক শিল্প, নিয়ন্ত্রিত শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, এই কুটির শিল্প, এই শিল্পগুলো সবগুলোই তোমরা শ্রমিক সংখ্যা কতজন, মূলধন কত এবং সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করবে। তারপর বলেছি যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ শিল্প কাঠামোর বৈশিষ্ট্যগুলো পড়বে। তারপর হচ্ছে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প কী, রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব, পয়েন্টগুলো মুখস্থ করবে এবং বর্ণনা পয়েন্টের প্রথম দিকের 5 থেকে 7টি বর্ণনা সহ পড়বে। কারণ অনেক সময় তোমাদের অনুধাবনের প্রশ্নে একটা পয়েন্ট তোমাদেরকে ঘুরিয়ে বলা হয় যে এটা বর্ণনাটা করতে হবে। বর্ণনা পড়া থাকলে তোমরা সহজেই সেটা লিখতে পারবে। আর তোমরা ভালোভাবে এই বিষয়গুলো পড়বে। আর নেক্সট যে ক্লাসে, তোমাদের পরবর্তী ক্লাসে আমি এর পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো পাট শিল্প, চামড়া শিল্প, আরও যে আমদানি বিকল্প শিল্প, সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। আরেকটি বিষয় যেটা বলছি যে PPP কথা বলেছিলাম, সেটাও তোমরা পড়বে। PPP বলতে অর্থাৎ PPP, 3টি P। এই PPP বলতে কী বোঝো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, হ্যাঁ, সেটার সংজ্ঞাটা পড়বে। এগুলি আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। সবাই ভালো থাকবে। এবং করোনা যে ভাইরাস মহামারী, সেটা আমাদের সারা বিশ্বকে আক্রান্ত করছে এবং এই মহামারী থেকে কেউ কিন্তু পরিত্রাণ পাচ্ছে না। তো সবাই সাবধানে থাকবে, সতর্ক থাকবে, ঘরে থাকবে এবং অন্যদেরকে, পরিবারের সকল সদস্যদেরকে সতর্ক দৃষ্টি রাখবে। সবাই সচেতন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন, আমাদেরকে যাতে এই মহামারী থেকে পরিত্রাণ আমরা পেতে পারি, সেই দোয়া আমি করছি এবং তোমরাও সবাই দোয়া করবে, সবাই যেন আমরা এই আযাব থেকে আমরা মুক্তি পাই। আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।